বিকেএসপিতে খেলতে গিয়ে তামিম ইকবালের হার্ট অ্যাটাক। সাভারে একটি হাসপাতালে পড়ানো হয়েছে রিং, আছেন নিবিড় পর্যবেক্ষণে। চেক জালিয়াতি মামলায় ক্রিকেটার সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ। আইএফআইসি ব্যাংকের 4 কোটি 15 লাখ টাকার প্রতারণার অভিযোগ। দেশে কোনো স্বৈরাচারী টিকে থাকতে পারেনি মন্তব্য রিজভির। প্রধান উপদেষ্টার চীন সফর শেষে ধূম্রজাল তৈরির অপচেষ্টার অভিযোগ। জুলাই হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক 6 জনকে ট্রাইব্যুনালে হাজির। ওবায়দুল হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে পলক। শিডিউল মেনে ট্রেনের যাত্রা শুরু, শেষ সময়ের ভোগান্তি এড়াতে আগে ভাগেই ঢাকা ছাড়ছে মানুষ। বাস টার্মিনালে মহাসড়কে স্বস্তি। না, কোনো ভোগান্তি হয় না, ইনশাল্লাহ আমরা ভালোভাবেই আসছি। কড্ডাফারে আরেকটা ব্রিজের কাজ চলতেছে, এই ব্রিজটা যদি ঈদের আগে ছেড়ে দেয়, ছাড়া সম্ভব হয়, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। কোনো প্রবলেম হয় নাই আমাদের আসতে, বাট রাস্তা অনেক ক্লিয়ার ছিল, অনেক ঘনভাবে আমরা চলে আসতে পারছি। সাগরপথে ফেরির যুগে বাংলাদেশ চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচল উদ্বোধন। নিরসনের পথে চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ। এবং তুরস্কের প্রেসিডেন্ট প্রার্থী ইমামোগলুকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে রণক্ষেত্র আঙ্কারা ও ইস্তাম্বুল। পঞ্চম দিনও দফায় দফায় সংঘর্ষ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে হার্টে 2টি ব্লক ধরা পড়ে। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হওয়ায় সাভারে কেপিজি হাসপাতালে সিসিইউতে রাখা হয়েছে। বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে। হেলিকপ্টারে তখন আমরা হেলিকপ্টারের পাশে ছিলাম, হেলিকপ্টারে নিতে পারিনি, তখন আবার অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে, মুখ টুক দিয়ে ফ্যানে টানে বের হয়ে গেছে। পরে আমরা হসপিটালে নিয়ে আসলাম, এই হলো অবস্থা। এখন আইসিইউতে আছে। এখন আপনারা দেশবাসী সবাই দোয়া করেন, এছাড়া আর কোনো উপায় নেই, দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। সাভারের বিকেএসপির 3 নম্বর মাঠ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর। সবকিছু এগোচ্ছিল স্বাভাবিক নিয়মেই, তবে টসের পর মুহূর্তেই হঠাৎই বদলে গেল সবকিছু। মাঠেই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। তামিমকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগ বিভাগের লাইফ সাপোর্টে রাখা হয়। তার হার্টে পরানো হয়েছে রিংও। এছাড়াও তামিমের অসুস্থতার খবরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরাও। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছিলেন, টসের পরপরই বুকে ব্যথা অনুভব করেন তামিম। বিকেএসপির মেডিকেল সেন্টারে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তামিমকে। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুতই সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে হার্টের ইসিজি করার পর সামান্য সমস্যাও ধরা পড়ে। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছিল, হাসপাতালের প্রাথমিক পরীক্ষার পর বিকেএসপিতে ফেরার পথে আবারও বুকে ব্যথা শুরু হলে দ্বিতীয়বারের মতো হাসপাতালে নেওয়া হয় তামিমকে। সেখান থেকে জানা যায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। তার মুখ থেকে বের হয় ফেনাও। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হলেও শারীরিক অবস্থা খারাপ হয় তার সম্ভব হয়নি। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বর্তমানে তামিমকে কেপিজে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। অবস্থার উন্নতি হলে তাকে ঢাকায় নিয়ে আসা হবে। এদিকে দুপুর 12টা থেকে বিসিবির বোর্ড সভা হওয়ার কথা থাকলেও তামিমের অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়। তামিমকে দেখতে সাভারের হাসপাতালে পৌঁছাচ্ছেন বিসিবির সকল কর্মকর্তারা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, চিকিৎসকরা তামিমের শারীরিক অবস্থার কোনো তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন কিনা, এ বিষয়ে জানতে চাই আপনার কাছে। জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া যে কেপিজি হসপিটাল রয়েছে, এই হসপিটাল, এবং এখানেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের যিনি অধিনায়ক তামিম ইকবাল তিনি। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে তামিম ইকবালের যিনি চিকিৎসক রয়েছেন রাজীব, তিনি আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে যেটি জানিয়েছেন যে তামিম ইকবালকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তার থেকে কিন্তু এখন অনেকটি তিনি সুস্থতা অনুভব করছেন। তাকে একটি হার্টের রিং পরানো হয়েছে, তাকে অস্ত্রোপচারের মাধ্যমে। এর আগে কিন্তু
কিন্তু যেমনটি জানেন যে সকালে কিন্তু যখন তিনি অসুস্থতা অনুভব করেন তাকে এখানে এই হসপিটালে একবার নিয়ে আসা হয় এবং এখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যখন ঢাকাতে নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে করে, সেই অবস্থায় কিন্তু তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে কিন্তু তাকে আর ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং তারপরে কিন্তু তাকে এই হসপিটালে চিকিৎসা চলছিল তার। এবং কিছুক্ষণ আগেই সেই বিষয়টি কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এখানকার তার যারা চিকিৎসক রয়েছেন, সেই চিকিৎসক রাজীব হোসেন, যে তিনি আগের তুলনায় এখন কিন্তু তিনি কিছুটা হলেও কিন্তু সুস্থ রয়েছেন এবং তারা কিন্তু তামিম ইকবালের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে আমরা মন্টু দত্ত রয়েছেন যিনি চিফ কোচ ক্রিকেট বিকেএসপির, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে সকালবেলা যখন তিনি অসুস্থতা অনুভব করেন এবং তারপরে কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয় এবং তামিম ইকবাল কিন্তু নিজেই তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু বলেন এবং সেই অ্যাম্বুলেন্সটিও কিন্তু বিকেএসপিতে চলে আসছিল। তবে সেই অ্যাম্বুলেন্সে এখান থেকে এই হসপিটাল থেকে অর্থাৎ কেপিজি হসপিটাল থেকে কিন্তু তাকে কিন্তু বিকেএসপি পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিন্তু তার শারীরিক অবস্থা তখন যে অবস্থায় ছিল তিনি অজ্ঞান হয়ে যান। তার সেন্সলেস হয়ে যাওয়ার কারণে কিন্তু তাকে আর ঢাকাতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং পরবর্তীতে এই যে হসপিটালটি রয়েছে কেপিজি হেলথ কেয়ার, এই হসপিটালে কিন্তু সর্বোচ্চ চিকিৎসাটাই কিন্তু তার এখানে চলছে এবং এখানে কিন্তু তিনি এখন আগের তুলনায় অনেকটা ভালো রয়েছেন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা কিন্তু এসেছেন এবং তামিমের স্বজনরাও কিন্তু এই হসপিটালে রয়েছেন। আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। তামিমের শারীরিক অবস্থার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চেক ডিজোনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকা সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকে প্রায় 4,15,00,000 টাকা চেক জালিয়াতি মামলায় এই আদেশ দেন বিচারক। 11 বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মে কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে 18 ডিসেম্বর জারি করা সমনে আদালতে হাজির না হয় 19 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান বিচারিক ধারাবাহিকতায় সোমবার এই আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে সাকিব অ্যাগ্রো ফার্মের ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিলেন ব্যাংকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনাকে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিআর করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার পর উনি যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রম যাওয়ার জন্য মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি প্রকারের একটা আদেশ হয়েছে। কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক সহযোগিতা মজবুত করা ছাড়াও চিকিৎসা, শিক্ষা, পানি ব্যবস্থাপনাও তিস্তা ইস্যুতে চীনের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সই হতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। দুদেশের সম্পর্ক দৃঢ় করতে সফরটি গুরুত্বপূর্ণ হলেও নির্বাচিত সরকার ছাড়া চীন বড় পরিসরে বিনিয়োগে আসবে না বলেই মনে করেন তারা। এ নিয়ে আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 26 মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ বৈঠক করবেন এই দুই নেতা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। বাণিজ্য শুল্ক কমানো, হাসপাতাল নির্মাণ, পণ্য রপ্তানি, বাজেট সহায়তা, শিক্ষা, কৃষি, টেকনোলজি, তিস্তা মহাপ্রকল্প, রোহিঙ্গা ইস্যু সহ বেশ কিছু খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। যদিও চীনা রাষ্ট্রদূত মনে করেন বড় কোনো ঘোষণা আসতে পারে প্রধান উপদেষ্টার চীন সফরে। বাংলাদেশ চীনের জন্য যা হবে মাইল ফলক। The most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. বিদেশ গিয়ে পয়সা খরচ না করে নিজ দেশের চিকিৎসা খাত উন্নয়নে চীনের সহযোগিতা চাওয়াকে ইতিবাচক মনে করছেন কূটনীতিকরা। শুধুমাত্র যে বাংলাদেশিরা চীন
বা বিদেশে যাবেন, সেই চিন্তা থেকে বের হয়ে এসে এই দেশগুলি বাংলাদেশে কিভাবে ইনভেস্ট করতে পারে এবং এই দেশের ওভারঅল পাবলিক হেলথ খাতে তাদের কন্ট্রিবিউশনটা কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, সেটা আসলে আমাদের এখন পলিসি হওয়া উচিত। তবে নির্বাচিত সরকার ছাড়া বড় পরিসরের বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন তারা। সেখানে দেখতে চাইবে যে কবে নির্বাচন হবে, নির্বাচিত সরকার কে হবে, কেউ বড় আকারে কিন্তু ইনভেস্টমেন্ট আসে, যার জন্য এমওইউ হয়তো অনেকগুলোই হবে হয়তো ইত্যাদি, কিন্তু বড় কিছু প্রকল্প নেওয়াটার সম্ভাবনা আমি দেখছি না। সেটা এমওইউ হলেও লাভ আছে হয়তো, যেই সরকারই আসুক না কেন তখন সে হয়তো এটাকে সামনে নিয়ে যেতে পারে। 4 দিনের সফরের তৃতীয় দিন 28 মার্চ প্রধান উপদেষ্টা বেইজিং এর গ্রেট হল অফ দি পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং 19 মার্চ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা জানাবে পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে বক্তব্য রাখবেন ডক্টর মুহাম্মদ ইউনুস। ওই দিনই তার দেশে ফেরার কথা রয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। পরাজিত ফ্যাসিবাদের দোসরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর নিয়ে ধূম্রজাল তৈরির চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। রিজভী বলেন, বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে আনতে যে ত্যাগ স্বীকার করেছে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। শেখ হাসিনা বন্দুক দিয়ে ইতিহাস বদলাতে চাইলেও পারেনি, বাংলাদেশে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। আইন দিয়ে, আদালত দিয়ে, জোর করে, হুমকি দিয়ে রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে স্বৈরাচার আসতে পারে কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে না। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগের মতোই জাতীয় পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সারা দেশে ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া বিদেশি কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়াও জেলা ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাজধানী কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় কথিত জঙ্গি আস্তানায় অভিযানে নামে 9 জনকে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদেশ দেন। এর আগে সকাল 9:30টায় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই সঙ্গে রামপুরার কার্নিশে ঝুলন্ত যুবকের দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমার সহ 2 জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি SM মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2016 সালের 26 জুলাই রাজধানী কল্যাণপুরের জাহাজ বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায়, পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয়। এটা একটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়ার কাজ চলছে। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার ওবায়দুল হত্যা মামলায় তাকে রিমান্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তাকে 4 দিনের রিমান্ডে দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত। এছাড়া আলাদা হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলামকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঈদ উদযাপনে আগেভাগেই ঢাকা ছাড়ছে মানুষ। এতে শুরু হয়েছে রেল ও সড়ক পথের ঈদযাত্রা। সোমবার ভোর 6টায় ঢাকা রেল স্টেশনে থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এদিকে সড়ক পথে নেই তেমন যাত্রী চাপ, তবে আগামীকাল থেকে যাত্রী বাড়বে এমনটাই আশা বাস সংশ্লিষ্টদের। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা।
3.5 মাসের শেহজাদকে কোলে নিয়ে ঈদ করতে রাজশাহী যাচ্ছেন মা। শ্বশুর শাশুড়ি ও পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই যাচ্ছেন বাড়িতে। যাত্রাপথে স্বস্তির কথা ভেবে রেলকেই বেছে নিয়েছে শেহজাদের পরিবার। ফ্যামিলির সাথে ঈদ করতে আমরা খুব কমফোর্টেবল ফিল করি, আমাদের খুব ভালো লাগে। আর ট্রেন জার্নিটা অলওয়েজ কমফোর্টেবল, এই কারণে আমরা ট্রেনটাকে ঈদ যাত্রা হিসেবে বেছে নিয়েছি। ঈদযাত্রার প্রথম দিন কমলাপুরে যাত্রীদের ভিড়। নারীর টানে বাড়ি ফিরছেন নানান শ্রেণী পেশার মানুষ। আমি দাদু বাড়িতে ঈদ করব। আগে আসছি মনে করছিলাম যে রাস্তায় মনে হয় জ্যাম পাবো, বাট জ্যাম পাইনি। কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটি থাকায় দুটি ট্রেনে কিছুটা বিলম্ব হলেও যাত্রীদের কোনো অভিযোগ পাননি। শেষের 3 দিন যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। 27, 28, 29 এই 3 দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে। সারা দেশের শিডিউল অনুযায়ী ছাড়ছে 43 জোড়া আন্তনগর ও 25টি কমিউটার ট্রেন। এদিকে ট্রেনের পাশাপাশি সড়ক পথেও শুরু হয়েছে ঈদযাত্রা, তবে এখনও নেই যাত্রী চাপ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। না, ভাড়া আমাদের রেগুলার ভাড়াই আছে, যাত্রী চাপ আছে মোটামুটি, এখনো কোনো ভোগান্তি নাই, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো যাচ্ছে। কাল থেকে যাত্রী চাপ কিছুটা বাড়বে, প্রত্যাশা পরিবহন সংশ্লিষ্টদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, চট্টগ্রাম স্টেশনে রয়েছেন সহকর্মী আজিজা হক পায়েল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। পায়েল, চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ঈদযাত্রা নিয়ে কি বলছেন তারা, জানাবেন। ধন্যবাদ। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে। 14 তারিখ থেকেই অনলাইনে বিক্রি হয়েছিল এই রেল টিকিট, আর 24 তারিখ থেকেই শুরু হয় এই রেল যাত্রা। আজকে সকাল থেকেই 14 থেকে 15টি শিডিউল রয়েছে। ধীরে ধীরে একটি ট্রেন যাচ্ছে, এখান থেকেই তাদের গন্তব্যে ছেড়ে যাচ্ছে এই ট্রেন। আমরা কথা বলে জানতে পেরেছি, কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ঈদের শেষ মুহূর্তে যাত্রীদের চাপ কমাতে এই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল, এবং আজকে থেকে ধীরে ধীরে মানুষ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছে, যেন নারীর টানে বাড়িতে গিয়ে সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে। সেই জন্য অনেকেই আজ থেকে শুরু করেছে বাড়ির উদ্দেশ্যে রওনা। সেই সাথে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আজকে থেকে শুরু হয় নিরাপদে তারা এই ট্রেন যাত্রা করতে পারছে, এবং সকলেই তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন কোনো ধরনের ভোগান্তি অথবা শিডিউল বিপর্যয়ের কোনো ধরনের ঝামেলার কথা আমরা এখন পর্যন্ত পাইনি। তবে সামনে আরো এই ঈদ যাত্রার স্বাভাবিক রাখার জন্য 27 তারিখ থেকে আরো 1 জোড়া সার্ভিস চালু করতে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। সিলেট এবং চাঁদপুরবাসীর জন্য এই সুবিধা রাখা হয়েছে। এই ছিল ট্রেন স্টেশন থেকে সর্বশেষ আপডেট। চট্টগ্রাম স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঈদযাত্রায় দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সিরাজগঞ্জের মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ সিংহভাগ সম্পূর্ণ হওয়ায় স্বস্তির ঈদযাত্রা আশা করা হচ্ছে। তবে ঢাকা, ময়মনসিংহ, বাইপাইল, আব্দুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীর চাপ বাড়লে যানজট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। সিরাজগঞ্জের মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ সিংহভাগ সম্পন্ন হয়েছে। এতে মহাসড়কের এই অংশে ঈদযাত্রায় স্বস্তি রয়েছে। ওয়ান ওয়ে রোড, ডবল রোডগুলো যদি চালু করে থাকে এবং চালু হয়ে যায়, আশা করি এবার যানজট মুক্ত হবে এবং নিরাপদে সবাই স্বাচ্ছন্দ্যে বাড়ি দিবে এবং আমরাও স্বাচ্ছন্দ্যে যেতে পারে। যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 26 মার্চ থেকে মোতায়েন করা হবে পুলিশ। দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং যানজট হতে পারে, এগুলো জায়গা আমরা আগে চিহ্নিত করে রেখেছি এবং এগুলো নিয়ে দফায় দফায় আমাদের সঙ্গে জেলা প্রশাসন, সাথে সড়ক, জনপদ, হাইওয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আমাদের মিটিং হয়েছে। আমরা আশা করতেছি যে বরাবরের থেকে এবার একটা স্বস্তির ঈদ উপহার দিতে পারে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট এবং অটোরিকশার দৌরাত্মে প্রায় সময়ই যানজট ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে ঈদ ঘিরে এর ভয়াবহতা আরো ব্যাপক আকার ধারণ করতে পারে। 2 একদিনের মধ্যে পুলিশ কথা বক্স করবো আর কি, আমরা সরিয়ে দাম
2-1 দিন আছে আর কি, বড় 2 দিন। ব্রিজে প্রত্যেক দিন সকাল এবং বিকালে এনফোর্সমেন্ট টিম এখানে রেডি থাকে। প্রত্যেকটা ভাসমান দোকান যেগুলো আমরা এটা হচ্ছে পুরোপুরি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগুলো সবগুলো উঠায় দেওয়ার চেষ্টা করতেছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার অংশে বিআরটি প্রকল্পের আওতায় চলছে কাজ। এতে সৃষ্টি হতে পারে যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড় এলাকায় বিশৃঙ্খলভাবে যানবাহন পার্কিং করায় যানজট তৈরি হয়। তবে শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে কর্তৃপক্ষের। থাকবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও মোবাইল টিম। এছাড়া 9টি রেকার রিজার্ভে রাখা হবে। কোনো কারণে যানবাহন বিকল হলে দ্রুত সেগুলো সারিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা। চৌরাস্তার সর্বোচ্চ প্রায়োরিটি দিব, এর আশপাশে যাতে কোনো দোকানপাট বা রাস্তা বা ফুটপাতে যাতে কোনো হকাররা বসতে না পারে, আমরা এগুলি খেয়াল রাখবো। ঈদ যাত্রায় এবার চরম ভোগান্তির শঙ্কা বাইপাল আব্দুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে। সড়কটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় 20 মিনিটের পথ পাড়ি দিতে সময় ব্যয় হচ্ছে কয়েক ঘন্টা। এছাড়াও টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের অদূরে 23-এর ছিলা ও শাপলারবিল এলাকায় লাগা আগুন এখনও জ্বলছে। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় সোমবার সকালে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত পুরোপুরি নেভেনি। অনেক জায়গায় থেকে থেকে আগুন জ্বলছে। পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এর মধ্যে আলাদা 2টি স্থানে আগুনে প্রায় 10 একর বনভূমি পড়ে গেছে। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। শনিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর এলাকার কলমতেজি এলাকায় আগুন লাগে। দুপুর থেকে রাতভর চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় বন বিভাগ ও ফায়ার সার্ভিস। পরে রোববার সকালে কলমতেজি এলাকা থেকে ড্রোন উড়িয়ে কয়েক কিলোমিটার দূরে 23-এর ছিলা ও শাপলারবিল এলাকায় আগুন দেখতে পান বনকর্মীরা। দুপুর থেকে সেখানে আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য ফায়ার নালা কাটা হয়। রাত থেকে পানি ছেটানো হয় এই স্থানে। সোমবার সকাল থেকে 23-এর ছিলা ও শাপলারবিল এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কেউ পানি ছেটাচ্ছেন, কেউ কাঁচা গাছের ডাল কেটে পিটিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করছেন, আবার কেউ ধোঁয়া ওঠা স্থানে পানি দিচ্ছেন। এখনো বিভিন্ন স্থানে থেকে থেকে আগুন জ্বলছে। কাজ করছেন ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সহ বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। আমরা পানি দিয়েছি এবং ফায়ার সার্ভিস এলাকাও ছিল, সিপিজি ছিল, টাইগার টিম আমরা আছি, মোটামুটি নিয়ন্ত্রণে আনছি। এখন আজকের দিন পানি দিলেই ক্লিয়ার হয়ে যাবে। সবাই একযোগে কাজবাজ করে একদম সুন্দরবনে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা আগুন বাইরে আর যাইতে পারবে না। সবার সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস। গতকালকে আসার পরে আমরা আগুনটা থেকে যেখানে পেয়েছিলাম আমরা সেখানেই সেটাকে আবদ্ধ করে রাখতে পেরেছি। আগুনটা আর ছড়াতে আমরা দেই নাই। সারা রাত্র কাজ করার পরে সকালে আগুনের প্রকোপটা এখন অনেকই কমে গেছে। ভোলা নদীতে ভাটার সময় পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগ। 2 দিন বা 3 দিন ধরে আমরা কাজ করতেছি সুন্দরবনে। আমাদের ফরেস্টের সাথে আমরা যৌথভাবে কাজ করি। আর এই আগুন এখন আপাতত নিয়ন্ত্রণে। আগুনে এরই মধ্যে সুন্দরবনের আলাদা 2টি স্থানে প্রায় 10 একর বনভূমি পুড়ে গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে সন্দ্বীপে শুরু হয়েছে ফেরি চলাচল। সোমবার সকালে 5 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে নতুন ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ উপলক্ষে আয়োজনের সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দ্বীপবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। জোয়ার ভাটার কারণে বেশিরভাগ সময় স্পিডবোট ও ট্রলার সহ বিভিন্ন নৌযান থেকে নেমে কখনো এক বুক কখনো বা কোমর সমান পানিতে কাদা পেরিয়ে ঘাটে পৌঁছাতে হয় সন্দ্বীপবাসীকে। স্বাধীনতার 54 বছর পর এ দুর্ভোগ আর ঝুঁকি কমাতে সোমবার সকাল 8:30টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি সেবার উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বললাম। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায়। সেটা আমি চেষ্টা করছি। এ সময় ছিলেন আরও 5 উপদেষ্টা। বিচ্ছিন্ন দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করাকে সরকারের সাফল্য হিসেবে দেখছেন তারা। এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় না।
তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য, আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে। যোগাযোগের স্থাপন হলো এটাতে বিশেষ করে আমার মনে হয় স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে অনেকের চলাচল যে সুবিধা হবে সেটাতে আমার মনে হয় জীবন মান বাড়বে। পরে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি বলেন, সন্দ্বীপের উন্নয়নে সব উদ্যোগ নেবে সরকার। 4 লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এ ফেরি চলাচলের মধ্য দিয়ে। আমি 65 বছর বয়স, আমি এই বয়সে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়া চলাচলের জন্য অনেক কষ্ট করছি। ফেরি হওয়াতে তো আমি অত্যন্ত খুশি। ফেরিটা হবে এখন খুব ভালো লাগছে, যাতায়াত মাল টাল এগুলো যাচ্ছে খুব সুবিধা হবে। স্বপ্নেও ভাবি নাই যে সন্দ্বীপের মুখ হয়ে আমরা এই গাড়ি নিয়ে সন্দ্বীপ যাব কখনো। শুকনো মানে মাটি কাদা পানি না দিয়ে ফেরিতে একবারে ছোট বড় মিলিয়ে 35টির মতো যানবাহন পরিবহনের পাশাপাশি 600 জন মানুষ চলাচল করতে পারবে। এছাড়া চলাচলের জন্য ফি নির্ধারণ করা হয়েছে। ফেরি চলাচল শুরু হয়, সন্দ্বীপের জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যে গতি আসবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের রাজনীতিতে হস্তক্ষেপ নয়, বরং সেনাবাহিনী দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার বেলা 11টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। জানান, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়। এ সময় গুজবকে বাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সার্জিস। পাশাপাশি জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।